আপনাদেরকে আজ আমি দেখাচ্ছি শ্রীরামপুরের রথ ২৭শে জুনের দিনের ঘটনা, মানে সকালবেলার ঘটনা দেখাচ্ছি। এবং শ্রীরামপুরের রথের একটু হিস্ট্রিও বলবো। শুনে হয়তো আপনাদের আশ্চর্য লাগবে এবং অনেকটা ভালো একটা তথ্য আপনাদের জানা হবে। তো চলুন আমি শুরু করি ইতিহাসটা। চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধক পুরী তীর্থে গিয়ে ওনার ইচ্ছে হয় প্রভুকে নিজে হাতে ভোগ বানিয়ে খাওয়াবেন, কিন্তু সেখানকার পাণ্ডারা তাতে বাধা দেওয়ায় তিনি আমরণ অনশনে বসেন। ৩ দিন পর প্রভু স্বপ্নাদেশে ওনাকে বলেন যে বঙ্গদেশে ফিরে এসে ভাগীরথীর তীরে মাহেশ নামে একটি গ্রামে যাও এবং আমি দারু ব্রহ্ম কাঠ পাঠিয়ে দেব। সেই কাঠ দিয়েই তুমি সুভদ্রা, বলরাম আর আমার মূর্তি গড়ে নাও এবং নিজে হাতে ভোগ রান্না করে উৎসর্গ করো। আমি কিন্তু তোমার সেই হাতে ভোগ রান্না খাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। এই স্বপ্ন দেখে মাহেশে এসে ধ্রুবানন্দ ব্রহ্মচারী সাধনা করেন এবং একটি বৃষ্টির দিনে সত্যি সত্যিই মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে আসে। তিনি সেই কাঠ দিয়ে দেবতার মূর্তি বানিয়ে ৩ দেবতা মানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ৩ জনের মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। সন্ন্যাস নেবার পর মহাপ্রভু শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে যাবার পথে এই মন্দির পরিদর্শন করেন। উনি মন্দির পরিদর্শন করে এতই মুগ্ধ হন যে উনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তিনি মাহেশের নতুন নাম দেন নবনীলাচল। বৃদ্ধ ধ্রুবানন্দ মন্দিরের দায়িত্ব নিতে অনুরোধ করেন মহাপ্রভুকে। মহাপ্রভু চৈতন্যদেব কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন। কমলাকার পিপলাই মাহেশের মন্দিরের ভার গ্রহণ করে সেখানেই থাকতে শুরু করেন এবং ১৩৯৬ সালে মাহেশের রথযাত্রা শুরু করেন। রথযাত্রার সময় যখন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ির যাত্রা শুরু করেন তখন তাদেরকে পান নিবেদন করা হয়। প্রাচীনকালে শ্রীরামপুরে উৎকৃষ্ট মানের পান চাষ হতো, তবু তাই সেই জিনিসটা থেকে সব থেকে শ্রেষ্ঠ উপাদানই ঠাকুরকে সাধারণত নিবেদন করা হয়। তো সেই ভগবানকে পানই নিবেদন করা হতো। কিন্তু ভক্তরা রথের অত উঁচু তলায় পানটাকে পৌঁছবে কি করে? পান তো হালকা, সেজন্য পানের সঙ্গে গাঁটছড়া বাঁধলো কলা। পান আর কলাকে একসঙ্গে বেঁধে ছুঁড়ে দেওয়া হলো যাতে করে প্রভু পর্যন্ত পৌঁছায়। এখনও আমি কলার সঙ্গে কিন্তু পান পাতা দেখিনি, সাধারণত তুলসী পাতাই দেখেছি, পান পাতা দেখিনি। কেন সেটা চেঞ্জ হয়েছে তার কাহিনী কিন্তু আমি জানি না। যারা কলা বিক্রি করছিল তারা তার সঙ্গে তুলসী পাতা বেঁধে দড়ি দিয়ে বেঁধে বিক্রি করছিল। তার মানে রথ দেখার সঙ্গে বা রথের সঙ্গে কলার একটা ওতপ্রোত সম্বন্ধ আছে। সেই জন্য রথের দিনে কলা মানে কলা বেচতে বহু লোক আসে কলা বেচার জন্য। তো কলা বেচা আর রথ দেখা এই কারণেই একে অপরের সঙ্গে যুক্ত। ২৭ জুন যেদিন রথ ছিল সেদিন সোজা রথের দিনই আমি সকালবেলাতে মেন মন্দির যেটা মাহেশের, শ্রীরামপুর মাহেশের, তার মধ্যে চলে গেছিলাম। সেখানে দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন স্নানের পরে স্নানযাত্রার পরে জগন্নাথ দেব কোয়ারেন্টাইনে থাকেন, মানে ওনার জ্বর হয়, উনি ওষুধ খান। অ্যাকচুয়ালি কালার করা হয় এবং সুন্দর করে ওনাকে সাজানো হয়। এই দিনে সকালবেলা থেকে দরজা খুলে দেওয়া হয় প্রভুর মানে ভক্তদের জন্য। ভক্তরা এসে এখানে পুজো দেন। এই যে বাইরে দুজন দাঁড়িয়ে আছে, এনারা দুজন কি বলা হয় আমি আজও জানি না, কিন্তু এনাদেরকেও চাল ডাল এসব দেখেছি নিবেদন করা রয়েছে এবং প্রভুকেও চাল ডাল নিবেদন করছে, মিষ্টি, ফল, পাতা, মালা এসব হাতে নিবেদন করা হচ্ছে। আর এটা হচ্ছে প্রভুর মাসির বাড়ি। রথ টানাটা আমি মাঝখানে আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি যেতে পারিনি। রথে করে প্রভু যে মাসির বাড়িতে চলে আসেন, ওখান থেকে জাস্ট ১০ মিনিট হেঁটে আসলেই আপনার মাসির বাড়ি পেয়ে যাবেন। সেই মাসির বাড়িতে মানে জগন্নাথ দেবের শ্রীরামপুরের মাসির বাড়ি যেটা, সেখানে একটা সন্ধ্যাবেলার ভোগ আরতি, মানে আরতি হচ্ছে, ভোগ না, ভোগ আরতির সময় কিন্তু দরজা বন্ধ থাকে, সেটা আমাদেরকে দেখতে দেওয়া হয় না। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বৈদ্যবাটি প্রান্তিক সোসাইটির জগন্নাথ দেবের পুজো। এটা ৭ দিন এখানে থাকে। সোজা রথ থেকে নিয়ে উল্টো রথের দিনে এই ঠাকুর ফের বাপাস সেই ঘরে, সেই পুরনো দিনের এক অভিজাত ঘরের পুজো এটা। সেখান থেকে রথ এসে এখানে ৭ দিন ঠাকুরকে রাখা হয় এবং খুবই নিষ্ঠার সাথে এখানে ৪ বেলা ভোগ নিবেদন করা হয়, বিভিন্ন রকম ভোগ। এর সঙ্গে অ্যাকচুয়ালি আমার বৌদি যুক্ত, তার জন্যই আমি এই ঠাকুর দেখতে গেছিলাম। আমার খুব ভালো লেগেছে এবং এখানের ভোগ আরতি বা ভোগ নিবেদনটা আমি দেখাতে পারলাম না, সেই সময় যেতে পারিনি, কিন্তু ভোগ খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব